আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দাদের একটি দল 4 সদস্যের বাংলাদেশে আসছে। এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা, ঠিক এই মুহূর্তে কেন ভারতীয় সেনা গোয়েন্দার এই দলটি বাংলাদেশে আসছে সেই বিষয় নিয়ে এখনকার আলোচনা। গত শনিবার আমি আপনাদের একটি ভিডিওতে জানিয়েছিলাম শেখ হাসিনার সঙ্গে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি জরুরি মিটিং এর কথা। অপরাধ ট্রাইব্যুনাল দ্বারা শেখ হাসিনা সহ প্রাক্তন ও বর্তমান সেনা কর্তাদের বিরুদ্ধে পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় বাংলাদেশে যে সেনা বিদ্রোহের সম্ভাবনা, সেই প্রেক্ষিতে যে এই অত্যন্ত জরুরি বৈঠকটি বসেছিল নয়াদিল্লিতে, সে কথাও আপনাদের আমি বলেছিলাম। আমার প্রতিবেদনে এই ইঙ্গিতও দিয়েছিলাম যে যেভাবে দ্রুত আবর্তিত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি, তাতে ভারত আর বেশি দিন চুপ করে থাকবে না। তার হস্তক্ষেপের সম্ভাবনা প্রবল হয়ে উঠছে এবং খুব শিগগির এ ব্যাপারে কিছু দেখতে পাবো আমরা। সেদিন বলেছিলাম যে শেখ হাসিনা ভারত সরকারের কাছে এই মুহূর্তে কি চাইছে এবং ভারত কতটা কি দিতে পারবে, সেই বিষয় নিয়েই ছিল সেদিনের সেই বৈঠক। আমার সেই কথার একদিন পরেই এলো খবর, ভারতের বাংলাদেশ বিষয়ক খবর, বিশেষ করে বাংলাদেশের হাঁড়ির খবর ভারতের যে সংবাদ মাধ্যমটি সবচেয়ে বেশি রাখে বলে শুধু আমি নই, অনেকেই বিশ্বাস করে, সেই নর্থ ইস্ট নিউজ দুটি বিশেষ খবর দিয়েছে। এই নিউজ পোর্টালের পুরনো প্রাজ্ঞ সাংবাদিক চন্দন নন্দী দিয়েছেন খবর দুটি খবরই একে অপরের সঙ্গে সম্পৃক্ত। একটি খবর হলো সেনাপ্রধান ওয়াকার উজ্জামান আগামী 14 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তার 5 দিনের সৌদি আরব সফর বাতিল করেছেন। বাতিলের কারণ 25 জন উচ্চপদস্থ সেনাকর্তার গুম খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশ। এই আদেশ বাংলাদেশ সেনার মধ্যে ব্যাপক বিক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করেছে। এই অসন্তোষের আগুন যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়তে পারে ক্যান্টনমেন্টের ভেতরে তো বটেই, তার বাইরেও। তাই পরিস্থিতি বিবেচনায় সেনাপ্রধান তার সৌদি সফর বাতিল করেছেন। এটা একটা খবর। যেমন আর একটা খবর হলো শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে গত 15 মাসে এই প্রথম ভারতের উচ্চপদস্থ একটি সামরিক প্রতিনিধি দল জরুরি সফরে আসছেন। জরুরি সফর এজন্যই যে এরকম কোনো সফর পূর্ব নির্ধারিত ছিল না। সেনা অফিসার মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে 4 সদস্যের ভারতীয় সেনা গোয়েন্দা দলটি অক্টোবর 14 তারিখে বাংলাদেশে আসছেন এবং 14, 15, 16 এই 3 দিন তারা বাংলাদেশ সফরে থাকছেন। আগেই বলেছি, এটি শেখ হাসিনার পতনের পর প্রথম ভারতীয় সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর। এই সফর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামরিক সংকটের মাঝে এটা সফরটি হচ্ছে এবং এর বিশেষ তাৎপর্য এই পরিস্থিতিতে হওয়ায় যে বিশেষ তাৎপর্য বহন করে সেটা বলা বাহুল্য। এই সফর যে বাংলাদেশের বর্তমান শাসকদের শঙ্কার কারণ না বললেও দুশ্চিন্তার কারণ যে হয়ে উঠেছে এবং উঠবে আরো, ইতিমধ্যে তার যথেষ্ট আঁচ পাওয়া যাচ্ছে। সরকারের বা সরকার সমর্থক দলগুলোর কাছে যে সংবাদ মাধ্যম বলে পরিচিত বেশ কিছু নিউজ পোর্টাল ও সোশ্যাল মিডিয়া চ্যানেল নর্থ ইস্ট নিউজের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে। তারা জানতে চাইছে চন্দন নন্দীর এই খবরের সূত্র কি। সূত্র উন্মোচন করে সংবাদ দিতে গেলে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে চলে না,
এই সহজ সত্যটি এসব প্রশ্নকর্তারা ভুলে যান। তাদের বরঞ্চ চেষ্টা করা উচিত ছিল এই খবর সত্যি কিনা সেটা নিজেদের দিক থেকেও যাচাই করা, এবং যদি এই খবর সত্যি হয় তাহলে কেন এটা হতে যাচ্ছে সেই বিষয়টি খুঁজে বার করা তাদের উচিত ছিল। তা তারা করেননি। আমি সেই কাজটি করব। এখানে বলা বাহুল্য, আমার সংবাদের ভিত্তি হচ্ছে নর্থ ইস্ট নিউজ এবং আমার নিজস্ব সূত্র থেকে পাওয়া বিভিন্ন খবর। আমিও সেই সূত্রের নাম বলবো না, কারণ সেই নাম বললে আর খবর পাবো না। দেখতে চেষ্টা করব গত 15 মাসের হিমশীতল সম্পর্কের মধ্যে দুদেশের মধ্যে যে সম্পর্কটা বর্তমানে চলছে তার মধ্যে হঠাৎ করে এই সফরের কারণ কি। গত 15 মাস ধরে ভারত অনেক চাপ ও প্রলোভন সত্ত্বেও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেনি। ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক অত্যাচার নিয়ে প্রতিবাদ জানিয়েছে বটে, কিন্তু সরাসরি হস্তক্ষেপ করেনি। তাহলে বাংলাদেশের সাম্প্রতিকতম টালমাটাল অবস্থায় কেন ভারতীয় সামরিক প্রতিনিধি দলের এই সফর? আবার সেই সফরসূচিতে এমন কিছু প্রোগ্রাম আছে যা কপালে কুঞ্চন তুলতে যথেষ্ট। আমরা পরে আসছি সেই আলোচনায়। আগেই বলেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা পরোয়ানা শেখ হাসিনার শাসন আমলে জোরপূর্বক গুম, খুন, নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জারি হয়েছে। অক্টোবর 11 পর্যন্ত মোট 25 জনের মধ্যে 14 জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই তাদেরকে আদালতে তোলা হবে 22শে অক্টোবর। তাদের শুনানি শুরু হবে এবং গ্রেপ্তার করার পরে এবার তাদের সেনা হেফাজত থেকে পুলিশি হেফাজতে দেওয়া হবে কিনা সেটা পরের কথা, কিন্তু আপাতত তাদেরকে ওই ট্রাইব্যুনালের সামনে পেশ করতে হবে। অক্টোবর 9 তারিখে অনুষ্ঠিত একটি সভায় 51 জন জেনারেলের মধ্যে মতবিরোধ প্রকাশ পেয়েছে। তার কারণ এই গ্রেপ্তারের ফলে সেনাবাহিনীতে প্রবল বিভক্তি দেখা গিয়েছে। কেউ যারা 51 জন জেনারেলের মধ্যে কেউ আইসিটির রায়ের পক্ষে, কেউ আবার বিপক্ষে মত দিয়েছেন। তবে সাধারণভাবে দেশের ভিতর ও বাইরের বিশ্লেষকদের মত হলো বাংলাদেশ সেনাবাহিনী বিরাট এক বিভাজনের মুখে এসে দাঁড়িয়েছে এবং যে কোনো মুহূর্তে পরিস্থিতির বিস্ফোরণ হতে পারে। এই পরিস্থিতিতে সেনা প্রধানের সৌদি সফর বাতিল করাটা খুবই যৌক্তিক ও স্বাভাবিক, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু কথাটা হলো, এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারতীয় সেনা গোয়েন্দাদের সফর, সেটা তো ওটা যেমন স্বাভাবিক, সৌদি সফর বাতিল, তেমনি এটাও হচ্ছে অস্বাভাবিক। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে এর পেছনেও কিন্তু কারণ আছে। কারণ ছাড়া কোনো কাজ হয় না। ভারতীয় সেনার গোয়েন্দা বিভাগের এই দলটির যে কর্মসূচি রয়েছে জানা যাচ্ছে, সেগুলো হলো ঢাকায় সশস্ত্র বাহিনী বিভাগ, বিমান বাহিনী, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স মানে ডিজিএফআই, আর্মি এভিয়েশন গ্রুপ এবং 10ম পদাতিক ডিভিশনের সাথে বৈঠক। এই ব্যাপারে এদের সাথে বৈঠক তারা করবে। বৈঠকের কি আলোচনা, সেগুলো আপনারা কাদের সাথে বৈঠক হচ্ছে এটা জানলে অনেকটা আঁচ করতে পারবেন। আপাতত আমি বলছি যেটুকু, সেটুকু হলো এই সেনাবাহিনী এবং যে হেডকোয়ার্টার সেনার তার সম্পর্কেই, অর্থাৎ ওয়াকারুজ্জামান সম্পর্কেও এর মধ্যে অনেক কিছু ব্যাপার রয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য আছে যে বিষয়টি, সেটি হচ্ছে এই দলটি শুধু ঢাকাতেই থাকবে না, এই দলটি কক্সবাজারেও যাবে। কক্সবাজার সফরটি বিশেষ গুরুত্বপূর্ণ এজন্যই যে পাকিস্তানি সামরিক তৎপরতা এখানে ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক মাসে পাকিস্তানি সেনা কর্মকর্তারা বাংলাদেশে একাধিক সফর করেছেন এবং কক্সবাজারের রামু ক্যান্টনমেন্ট পরিদর্শন করেছেন। এছাড়া পাকিস্তানের আইএসআই কক্সবাজার, উখিয়া, টেকনাফ এলাকায় তাদের উপস্থিতি
প্রতিষ্ঠার চেষ্টা করছে। এই এলাকাটি মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত এবং আরাকান আর্মির কার্যক্রমের সাথে যুক্ত। ভারত ইতিমধ্যে মিয়ানমারে সৈন্য সমাবেশ করেছে। সেটা মাথায় রাখলে বুঝতে অসুবিধা হয় না যে পার্বত্য চট্টগ্রাম ও সন্নিহিত অঞ্চলে একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ভারত, এবং কক্সবাজার সফরের সঙ্গে সেই পরিকল্পনার যোগ আছে। গত কয়েক মাসে ভারত চুপচাপ দেখেছে বাংলাদেশের ইউনূস সরকার ও সেনাবাহিনীর বিশেষ একটি অংশের সঙ্গে যোগ সাজস করে পাকিস্তানি সেনাবাহিনীর ক্রমশ বেড়ে যাওয়া হবনবী। এবার কি তাহলে তার পাল্টা দিতে নামলো ভারত? এই সফর কি ভারতীয় হস্তক্ষেপের নতুন যে পর্যায়, এই পর্যায়ের সূচনা করলো? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে দেখব ভারতের সম্ভাব্য উদ্দেশ্য কি হতে পারে। পরিস্থিতির মূল্যায়নটা একটা বড় তাদের উদ্দেশ্য। বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরীণ অবস্থা এবং পাকিস্তানি প্রভাব সম্পর্কে জমিনি স্তরে মূল্যায়ন করাটা হচ্ছে একটা বড় লক্ষ্য। দ্বিতীয়, ঐতিহ্যবাহী সামরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা। বাংলাদেশ ভারতের সম্পর্ক, সামরিক সম্পর্ক অনেক দিনের, অর্থাৎ ভারত বলতে চাইছে সেই সম্পর্ক তারা বজায় রাখবে। রাগ করে, চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাবে না। অর্থাৎ তোমরা সম্পর্ক কাটতে চাইলেও আমরা কাটতে দেব না। প্রতিপক্ষীয় কার্যক্রম মোকাবেলা করার একটা উদ্দেশ্য আছে। পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করাও এর একটা উদ্দেশ্য ভারতের। এবং সবশেষ যে বার্তাটি ভারত গত 15 মাস দেয়নি, সেই বার্তাটি দেয়া, সেটা হলো 71-এ তোমাদের স্বাধীন করতে অনেক রক্ত দিয়েছে ভারতের সেনা, ভারতের জনগণ অনেক ত্যাগ স্বীকার করেছে। সেই ত্যাগ, সেই রক্ত এত সহজে ভুলে গিয়ে শত্রু পাকিস্তানের কলোনি করতে চাইছো তোমরা তোমাদের দেশে, কিন্তু সেটা আমার দেশের শান্তি ও সার্বভৌমত্ব ভঙ্গ করবে, আর সেটা আমরা হতে দেব না। অর্থাৎ গত 15 মাস ভারতের ভূমিকা ছিল অনেকটা প্যাসিভ স্পেকটেটর, মানে প্যাসিভ দর্শক, খুব একটা পরোক্ষ দর্শকের ভূমিকা। সেটা পাল্টে এবার অ্যাক্টিভ অ্যাক্টর হতে চলেছে ভারত। সেনা গোয়েন্দা দলের এই সফরকে তাই কেউ যদি বলেন ভারতের অ্যাক্টিভ অ্যাক্টর হওয়ার সূচনা, তাহলে আমি সেটা মেনে নেব। তর্কের খাতিরে কেউ বলতেই পারেন শেখ হাসিনা আমলে নিয়মিত সামরিক বিনিময় ছিল, এটাও তেমনি একটা। গবেষণায় দেখা যায় যে শেখ হাসিনার শাসন আমলে ভারত ও বাংলাদেশ সামরিক বিনিময় ছিল অত্যন্ত নিয়মিত ও ঘন ঘন। 2023 সালের আগস্টে 5ম বার্ষিক প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয় ঢাকায়, যেখানে ভারতের প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে এবং বাংলাদেশের তৎকালীন সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান অংশগ্রহণ করেছিলেন। 2024 সালের জুলাই পর্যন্ত এই বিনিময় অব্যাহত ছিল। ভারতীয় নৌবাহিনী প্রধান দীনেশ কুমার ত্রিপাঠী জুলাই 1 থেকে 4 গত বছর 2024-এ বাংলাদেশ সফর করেছিলেন। এরপর আগস্ট 5 তারিখে গত বছর শেখ হাসিনার পতনের মাধ্যমে এই নিয়মিত সামরিক বিনিময় বন্ধ হয়ে যায়। শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ সামরিক সম্পর্কে এক ধরনের কূটনৈতিক অচল অবস্থা, হিমায়ন, শীতলতা তৈরি হয়েছিল। নভেম্বর 5, 2024 সালে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এবং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল বৈঠকটি ছিল ভিডিও বৈঠক। এটাই ছিল আগস্ট 5-এর পর প্রথম সেনাপ্রধান পর্যায়ের যোগাযোগ, এবং 15 মাসে এই প্রথম কোনো ভারতীয় সেনাদল বাংলাদেশ সফরে যাচ্ছেন, তাও যখন বাংলা সেনা বারুদের স্তূপ হয়ে আছে ঠিক তখন। অদ্ভুত লাগছে না? এবার একটা ভাইটাল প্রশ্নে আসি, কার ইচ্ছায় ও উদ্যোগে ভারতীয় সেনা গোয়েন্দাদের এই সফর? বর্তমান সফরের উদ্যোক্তা কে? একাধিক সূত্রে প্রমাণিত হয়েছে যে এই সফরের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভারতের সেনাপ্রধানের সঙ্গে ফোনে যোগাযোগ করে তিনি অপরাধ ট্রাইব্যুনালের ওই পরোয়ানা জারির কারণে উত্থিত পরিস্থিতি সম্পর্কে ভারতের সেনাপ্রধানকে জানালে সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী
প্রতিনিধি দল পাঠাবার সিদ্ধান্ত নেন। এই দলটি সরেজমিনে পর্যবেক্ষণ করবে পরিস্থিতি, তারপর প্রয়োজন পড়লে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হবে। এর সোজা মানে এটাই দাঁড়ায় যে বাংলাদেশ সেনার আমন্ত্রণে ভারতীয় সেনা অফিসারদের এই ভিজিট, জেনারেল জামান তার অক্টোবর 14 থেকে 18 তারিখের সৌদি আরব সফর বিশেষভাবে বাতিল করেছেন, যাতে ভারতীয় গোয়েন্দা দলের সাথে তিনি বৈঠকে বসতে পারেন। তিনি নিজের নিরাপত্তা সংকট মোকাবিলা করতেই, নিজের নিরাপত্তা সংকট যেটা হয়েছে সেটা মোকাবিলা করতে ভারতীয় সেনার এই সফর চেয়েছেন। এছাড়া জেনারেল জামান বুঝতে পেরেছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ভারতের সাহায্য খুবই দরকার, তাই এই সফরের উদ্যোগ নিয়েছেন। বিশেষ পরিস্থিতির কি তাহলে? সামরিক আদালতের পরোয়ানা ও সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংকটের প্রেক্ষাপটে এই সফর। সংকট চালিত কূটনীতি এই সফর হলো ক্রাইসিস ড্রাইভেন ডিপ্লোমেসি, অর্থাৎ সংকট মোকাবিলার জন্য নেয়া কূটনৈতিক পদক্ষেপ। জেনারেল জামান তার ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক অস্তিত্ব টিকিয়ে রাখতে ভারতের সহায়তা চাইছেন। এবার প্রশ্ন, এই সফরে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমর্থন আছে কি? যতদূর জানা যাচ্ছে ইউনূস সরকারের পক্ষ থেকে তো সমর্থন, এই উদ্যোগের সমর্থনে তো কোনো প্রমাণ নেই, বরং সরকার তিনি তার বিরোধিতা করেছেন। সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে এটি সেনাপ্রধানের একক সিদ্ধান্ত, এবং এমনও হতে পারে ইউনূস এই সফর সম্পর্কে কিছু জানেন না বলেই খবর। এই সফর ওয়াকারুজ্জামানের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার চেষ্টাও বটে। মার্চ 2025-এ পাকিস্তান সমর্থিত জেনারেলদের পক্ষ থেকে জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল তিনি আফ্রিকা থেকে ফেরার সময়, যা ভারতের সাহায্যে ব্যর্থ হয়। শেষ করি আলোচনা। ভারতীয় সেনার গোয়েন্দা দলের এই সফর নিয়মিত দ্বিপক্ষীয় বিনিময় নয়, বরং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি কৌশলগত উদ্যোগ। আইসিটির পরোয়ানা, সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিভক্তি, পাকিস্তানি প্রভাব বৃদ্ধি এবং ব্যক্তিগত নিরাপত্তার হুমকির প্রেক্ষাপটে জেনারেল জামান এই সফরের আয়োজন করেছেন। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এই সফরে প্রত্যক্ষ ভূমিকা পালন করার কথাও নয়। এটি মূলত সামরিক নেতৃত্বের উদ্যোগ, এবং এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের প্রত্যক্ষ রাজনৈতিক ও সামরিক হস্তক্ষেপের সূচনা হবে। বাংলাদেশের একটা বড় অংশের মানুষ তাদের বর্তমান দুর্দশা থেকে মুক্তির জন্য ব্যাকুলভাবে এতদিন ভারতের হস্তক্ষেপ চাইছিল। মনে হচ্ছে এতদিনে তাদের সেই আশা পূর্ণ হওয়ার পথে।